নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি সত্যি সত্যি খুব চমৎকার একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা একটু শিখতে পারলে, একটু জানতে পারলে আপনারা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবেন, অর্থাৎ কিনা নিজেকে অনেকটা রোগমুক্ত রাখতে পারবেন। এই প্রসঙ্গে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ কি, অনেক রোগ আছে ধীরে 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 বেড়ে যায়, এমন একটা সময় আসে যখন সেটা ক্রিটিক্যাল হয়ে যায়, আর তখনই কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার তখন অপারেশন এটা ওটা বা জটিল চিকিৎসায় চলে যান, কিন্তু এটা কখনোই এতটুকু বাড়তে পারে না যদি আপনার জ্ঞান থাকে। কারণ আপনি বাড়িতে বসেই যদি চর্চা করেন, তাহলে আপনি সিমটমগুলো যদি জেনে যান, তাহলে অন্তত ওষুধ খাওয়ার আগে আপনি তো জানতে পারলেন যে আমার এই রোগটা হয়েছে। এই যে রোগের কারণ, কি রোগ হয়েছে সেটা জানাই তো বড় দরকার। সেটা যদি না জানেন তাহলে তো আপনি কিছু করতে পারবেন না, বুঝতে পারছেন? আর এটার জন্যই ডাক্তারি পড়াশোনা দরকার, অর্থাৎ ঘরোয়া মেডিকেল ডাক্তার হওয়া নয়। বাড়িতে যে ছোট ছোট বই আছে, লাইব্রেরিতে বই আছে, এগুলো কিনে এনে বডি অ্যানাটমি সম্পর্কে জানুন, লক্ষণগুলো জানুন, আপনার কী রোগ হয়েছে সেটা বুঝুন, এবং সেভাবে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে দেখবেন এক সময় আপনি ছোটোখাটো ঘরোয়া ডাক্তার হয়ে গেছেন। আপনার নিজেরটাও পারবেন, আপনার ফ্যামিলিটাও পারবেন। এর সাথে আরেকটা ব্যাপার না বলে পারছি না, আজকাল চিকিৎসা খরচ, বিশেষ করে অ্যালোপ্যাথি চিকিৎসা খরচ ভীষণ বেড়ে গেছে, দারুণ বেড়ে গেছে। যেটা কি বলবো, যেটা সত্যি সত্যি মানে আমাদের ক্ষমতার বাইরেই চলে গেছে। ডাক্তারের ভিজিট ফি 500 টাকা, ওষুধপত্র সব মিলিয়ে 1000-1500 টাকা, মানে চোখ বুঝে যাবে। আর যদি ক্রিটিক্যাল ডিজিজ হয় তাহলে 3-4 হাজার 5,000, এর সাথে ব্লাড টেস্ট সব মিলিয়ে 10,000 টাকা। তো সেটা বিয়ার করা সকলের পক্ষে সম্ভব নয় একটা সাধারণ রোগের জন্য। সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি একটা বড় ভূমিকা নিতে পারে। আমি দেখেছি, বিশেষ করে যেহেতু আমি দেখেছি যে যেখানে 10,000 টাকারও একটা প্রেসক্রিপশন হয়ে গেছে, এটা লাগবে, সেখানে হোমিওপ্যাথিতে হয়তো 100 টাকার ওষুধে, হোমিওপ্যাথিতে হয়তো 100 টাকার ওষুধে এত বড় ব্যাপারটা সারিয়েই তুলতে পারবে। সত্যি সত্যি এটার জন্য হোমিওপ্যাথির আজকাল যথেষ্ট কদর, এবং যারা বিশ্বাস করেন, যারা ফল পেয়েছেন, তারা কিন্তু অন্ধের মতো হোমিওপ্যাথি নিয়েই থাকতে চান, অ্যালোপ্যাথি ওষুধ খেতেই চান না। আমি দেখেছি, আমার এখানে অনেক লোক আসেন, এসেই বলছেন না আমি অ্যালোপ্যাথি খাবো না, অ্যালোপ্যাথি খেয়েছিলাম, লাভ হয়নি, বরং টাকা গেছে, তাই এখন ভাবছি যে হোমিওপ্যাথি করে। তো এই ডিসিশনটা একদিক দিয়ে সত্যি সত্যি ভালো। আর কখন ভালো নয় আমি বলি, কিছু কিছু রোগ আছে যেগুলো হোমিওপ্যাথি কিন্তু পারে না, কিছু কিছু রোগ আছে হোমিওপ্যাথি পারে না, এটা বিশ্বাস করবেন। অনেকে অন্ধের মতো আমাকে বলেন, একদম ব্লাইন্ড হোমিওপ্যাথির ভক্ত যারা, এসে বলেন না না আমি অ্যালোপ্যাথি খাবই না। যেমন সুগারের রোগী আছেন, প্রেশারের রোগী আছেন, এসে বলে অ্যালোপ্যাথি খাবই না, আপনি আমাকে হোমিও দেন। সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো। যেমন প্রেশারের ঔষধ আমাদের কাছে আছে, রয়্যাল ফ্রি আছে, এটা আছে, ওটা আছে, অনেকগুলো ঔষধ আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, প্রেশার এমন একটা উচ্চ রক্তচাপ, এমন একটা রোগ যেটা ওষুধ না খেলে কমে না। আর যতদিন বেঁচে থাকবেন ততদিন হোমিওই বলুন আর অ্যালোপ্যাথি বলুন, ওষুধ কিন্তু আপনাকে খেতে হবে। ওষুধ যদি বন্ধ করে দেন আবার বেড়ে যাবে, এটা একটা রিস্ক হয়ে যাবে। আর এই জন্য আমি সবসময় বলেছি যে এই প্রেশারের ব্যাপারে প্রেশারের ট্যাবলেট খেয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, সবচেয়ে সহজ। ছোট্ট একটা ট্যাবলেট সকালে গিলে ফেললেন, শেষ, ব্যাস। কিন্তু ক্রিটিক্যাল কিছু থাকলে অবশ্যই হোমিও হেল্প করতে পারে। আর সুগারের ব্যাপারে বলবো, সুগারে হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন আছে, যারা মেটফরমিন খান তাদের জন্য ভালো মেডিসিন আছে, সুগারটা কন্ট্রোল হয়ে যায়। এবং তবে ওষুধ খেতে হবে ডেলি, কিন্তু তফাৎ আছে অনেকটাই, যেটা অ্যালোপ্যাথিতে মেটফরমিনের কুফল থেকে মানে হোমিওপ্যাথি ওষুধগুলো অনেক সেফ। তো সেগুলো ডিসিশন অবশ্যই আপনি নিতে পারেন কোনটা খাবেন, বা আমরাও করে দিতে পারি, ঠিক আছে? আসুন, আমি কিন্তু হোমিওপ্যাথির যে ঔষধগুলো আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই নতুন কিছু দেওয়ার, কিন্তু নতুন আর থাকেনি। হোমিওপ্যাথির যে ওষুধগুলো, যেগুলো অসংখ্য ওষুধ রয়েছে, কিন্তু আমি সবগুলোরই ভিডিও বানিয়েছি। ধীরে 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 কিন্তু ওষুধের সংখ্যাও কমে আসছে, তবে লক্ষণগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ কিনা একই রোগ, কিন্তু আপনার সিমটম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওষুধও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা মেজর ব্যাপার। এটাই হচ্ছে হোমিওপ্যাথির একটা বড় বৈশিষ্ট্য। এই যে সিমটমের সাথে যখন আপনার রোগটার মানে গরমিল লেগে যাবে, তখন কিন্তু ওষুধও চেঞ্জ হয়ে যাবে। আর সেটাই হচ্ছে একজন অভিজ্ঞ ডাক্তারের সবচেয়ে বড় ক্রেডিট। যিনি সেটা বুঝতে পারেন আর সেখানে ভালো ওষুধ প্রয়োগ করতে পারেন, তিনি জিতে যাবেন এবং ম্যাজিক দেখাবেন। সেজন্যই বলি
সেজন্যই আমাদের ভিডিও তৈরিতে খামতি নেই, মানে প্রত্যেক দিনই আমরা ভিডিও দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে। আসুন, আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা যৌন রোগ, যৌন সমস্যা, যৌন দুর্বলতা, ইম্পটেন্সি, ধ্বজভঙ্গ যেটাই বলেন। এই রোগটা নিয়ে আমি আলোচনা করব, আরও ভিডিও আছে, কিন্তু আজকে আমি পার্টিকুলার একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। আপনারা জানতে পারবেন যে এই ওষুধটা কি লক্ষণে খাওয়া যেতে পারে এবং এটা কি খাওয়া যায় এবং এটা দিয়ে কি আপনার যৌন রোগটা ঠিক হয়ে যাবে। সেই প্রসঙ্গে সেই উত্তরে আমি কিন্তু একটা কথা বলবো, আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা খেয়েই যে আপনার যৌন দুর্বলতা পুরোপুরি ঠিক হয়ে যাবে সেটা কিন্তু নয়, কিন্তু সাময়িক কিছু কিছু লক্ষণগুলো দূর হতে পারে। যৌন দুর্বলতা দূর করার একটা প্রকৃতপক্ষে একটা বড় কোর্স রয়েছে, কারণ সেখানে যেটা যৌন রোগের জন্য সবচেয়ে দায়ী হচ্ছে হরমোন ডিসব্যালেন্স, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো ডিসব্যালেন্স হয়ে গেলেই যৌন দুর্বলতা এসে যায়। এগুলো স্বাভাবিক থাকলে পরে আর সমস্যা হয় না, কিন্তু সেগুলো ডিসব্যালেন্স হয়ে যায় বিভিন্ন কারণে। সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে এবং সেই জিনিস যতক্ষণ না আপনি জানবেন ততক্ষণ কিন্তু আপনার এই রোগটা অন্তত যাবে না। আর এটার জন্যই আপনার জানা দরকার, শেখা দরকার। আর যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে জানবেন আপনার হয়ে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই। তো আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটাই আগে বলি, তারপরে লক্ষণগুলো বলবো। বুঝতে পেরেছেন? আজকে একটা নামকরা ওষুধ নিয়ে আলোচনা করব যেটা সারা বিশ্বে সমাদৃত। এটা দুটো নাম আছে, একটা হচ্ছে টার্নেরা, আর বর্তমানে এটার নাম দেওয়া হয়েছে ক্যালাডিয়াম সেগুইনাম। এটা একটা গাছ থেকে তৈরি, গাছের পাতা রস কষ সব মিলিয়ে এই ওষুধটা তৈরি হয়, যেটা যৌন দুর্বলতার জন্য একটা শ্রেষ্ঠ ওষুধ বলে বিবেচিত হয়েছে সারা বিশ্বে। এবং এটা বিভিন্ন পটেন্সির আছে, সাধারণত আমরা দেখেছি হাই পটেন্সিটাই বেশি কাজ করে, এই জন্য লো পটেন্সির মেডিসিনগুলো অনেক সময় স্বাভাবিক রেজাল্ট নাও দিতে পারে। ঠিক আছে, তো এই ওষুধটা কি কি লক্ষণে খাওয়া যেতে পারে আজকে আমি কিছুটা আলোচনা করছি। প্রথম কথাই হচ্ছে এটা কিন্তু মেয়েদের মেডিসিন নয়, এটা জেনারেলি পুরুষদের ধ্বজভঙ্গ এবং ইম্পটেন্সি যেটাই বলেন এই সমস্ত রোগী এটা খাওয়া যেতে পারে। এটা পটেন্সিও রয়েছে, মাদার টেনচারও রয়েছে। ঠিক আছে, আসুন লক্ষণগুলো বলি। কিছু কিছু পুরুষের দেখবেন ভোরবেলার দিকে লিঙ্গটা বেশ শক্তপোক্ত হয়ে যায়, উত্তেজিত হয়, কিন্তু অন্য সময়ে বিশেষ করে রাতের বেলা যখন স্ত্রীর কাছে যান তখন কিন্তু আবার নুয়ে পড়ে এবং এমনকি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছেন না এবং স্ত্রীর সাথে এর জন্য বনিবনাও হচ্ছে না, স্ত্রীর সাথে মনোমালিন্য লেগে যাচ্ছে। আমার কাছে তো এমনও অনেক মেসেজ এসেছে যেখানে স্ত্রী শুধু এই কারণটার জন্যই স্বামীকে ছেড়ে চলে গেছে। এটা বড় দুঃখজনক। সো অনেক পুরুষরাই দুঃখ করেছেন এবং বলছেন স্যার মরে যাওয়া ভালো, এরকম জীবন রাখা। এই যে সেদিনও তো আমি একটা মেসেজ দেখেছি, সেটা এরকম লেখা হয়েছে। তো আমি বলবো হতাশ হবেন না, সব কিছুরই রেমেডি রয়েছে। আপনাকে জানতে হবে, শিখতে হবে, আমার সাথে কথা বলুন, এটা সমাধান আছে। কিন্তু অ্যানাটমি বলে যে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এগুলো ডিসব্যালেন্স হলে এই রোগটা হয়ে যায়। আর এই টেস্টোস্টেরন ডিসব্যালেন্সটাকে ব্যালেন্সে আনতে বেশ কষ্টকর ব্যাপার, চট করে হবে না, কারণ এটাতে হিউম্যান হ্যাবিটসগুলো বিশেষ কাজ করে থাকে। অনেকগুলো স্বভাব মানুষ ছাড়তে পারে না, যেটার কারণে এই রোগটা থেকে যায়। তাহলে বলবো যে ক্যালাডিয়াম সেগুইনাম এটা একটা চমৎকার মেডিসিন। এই ওষুধটা অনেকদিন খেতে হয় এবং জেনারেলি আমি বলবো 200 পটেন্সি দিয়ে শুরু করা উচিত। 200 পটেন্সির ওষুধ 2 ফোঁটা করে দিনে 2 বার করে খাওয়া যেতে পারে, সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, এরকম করে প্রথমে 1 মাসই কন্টিনিউ করা যেতে পারে। 1 মাসে যদি দেখা যায় কিছু কিছু রেজাল্ট আসছে তাহলে পরবর্তী চিন্তা করা যেতে পারে। তো এ ব্যাপারে ওষুধ খাওয়ার আগে আমার সাথে কনসাল্ট করা দরকার, কারণ কি এটা দিয়ে পরিপূর্ণভাবে এস্ট্রোজেন লেভেলে আসে না, এটার সাথে আরও অসংখ্য ওষুধের দরকার পড়ে। আমার সাথে কনসাল্ট করলে আমি সব বলে দিতে পারবো। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা যৌন দুর্বলতা যেটা, এটা নিয়ে অনেক পুরুষই খুব টেনশনে আছেন এবং লিঙ্গর শীতলতা বলেন, সময়ে সময়ে যখন স্ত্রীর কাছে যান দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া বা কখনো ইচ্ছে না হওয়া, কখনো একদম নিস্তেজ থাকা, মানে কাছেই যেতে পারবেন না, নিজে মেয়ে হয়ে যাবেন। তো এরকম অবস্থাতে আপনাকে এক্সাইটেড নিয়ে আসতে হলে অন্যান্য অনেকগুলো ওষুধের দরকার আছে। আর যাদের উল্টোটা আছে, অর্থাৎ কিনা
ওটা করা তো যৌন মিলন তো পরের কথা, স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি এই ধরনের ওষুধ খান তাহলে কিন্তু আরো বাড়বে, কেন কি বডি এক্সাইটেড হবে এবং ভেতরে যা বীর্য আছে সেগুলো আউট করে দেবে। তো সেটা আরো বিপজ্জনক। এই জন্য বলি, যারা ভুল করে, যাদের বিশেষ করে সপ্তাহে স্বপ্নদোষ যেটা হয় থাকে, অর্থাৎ ঘুমের মধ্যে অটোমেটিক বীর্যপাত হয়ে যাওয়া, বেরিয়ে আসা, সেগুলো মারাত্মক। সেগুলোতে প্রত্যেকদিন যদি এভাবে বীর্য খাওয়াতে থাকে তাহলে আপনার অনেক বাজে সিমটম এসে যাবে। ঘুম হবে না, লিভার ট্রাবল শুরু হয়ে যাবে, হার্টের ধুকধুকানি বেড়ে যাবে, বা অন্যান্য অনেক কিছু হতে পারে, পাইলস হয়ে যাবে, মানে এক কথায় আপনি একটা সমস্যায় পড়ে যাবেন। সুতরাং ওটা না বুঝে, কোন ওষুধটা খাওয়া উচিত সেটা না বুঝে আপনি কিন্তু কখনোই ডিসিশন নেবেন না, খাবেন না। এটা কিন্তু আমি বারবার বলে থাকি, আর সেটার জন্যই এই ভিডিও দেওয়া হলো। আজকের ওষুধের নাম টার্নেনা হলেও টার্নেনা নামে সাধারণত ওষুধ এখন নেই। ক্যালাডিয়াম সেগুইনাম, এটা বিভিন্ন পটেন্সির আছে, একেবারে 1000 অবধি আছে, 10,000 অবধি আছে, 30 আছে, 200 আছে, আর মাদার টিনচারও রয়েছে সীমিত। তো জেনারেলি পটেন্সি লোকেরা বেশি। ঠিক আছে, তাহলে যৌন দুর্বলতা যাদের রয়েছে এবং এই যৌন সমস্যা থেকে যারা সাময়িকভাবে কিছুটা হলেও মুক্তি পেতে চান, তাহলে কিন্তু ক্যালাডিয়াম সিউইনাম খাওয়া যেতে পারে। ট্রাই করতে পারেন। কতটা হলো না হলো সেটা হচ্ছে আপনার বডি রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে। যদি হয়ে যায় তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে আমার সাথে অবশ্যই আলোচনা করুন, আমি একটা সুপরামর্শ আপনাকে দিতে পারবো। আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণে জেনে বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।